আপনার জন্য একটা আশীর্বাদ। এই নেগেটিভ ব্লাডটা হসপিটালের লোকজনও তারা অবাক হয়ে গেছেন যে এক রাতের মধ্যে কিভাবে 12 ভাগ এই মানে প্লাজমা এখানে এইভাবে রেডি হলো। আর হঠাৎ দেখলেন কারো মোবাইল ছোঁ মেরে নিয়ে যাচ্ছে, অথবা ট্রেনে যাত্রাপথে কাউকে চেতনানাশক খাইয়ে সব নিয়ে গেছে প্রতারক চক্র। প্রতিনিয়ত ঘটছে এমন ঘটনা। মানুষকে সচেতন করতে পকেটমার, মলম পার্টি, অজ্ঞান পার্টি সহ সব প্রতারক দৃশ্যে অভিনয় করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমের সর্বত্রই সচেতনতার বার্তা দেন তিনি। পেশাগত কাজের বাইরেও নিরাপদ শহর গঠনে যার নিরলস প্রচেষ্টা চলছে। তিনি বাংলাদেশ মলম পার্টি নামে একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও। আজকের অনুষ্ঠানে আমরা তার এই ব্যতিক্রমী উদ্যোগ ও সমাজসেবা সম্পর্কে বিস্তারিত জানব। সাইদ রিমন, আপনাকে কালের কণ্ঠে স্বাগত। জি, কালের কণ্ঠকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আপনাকেও ধন্যবাদ। আমরা যেমনটি জানি যে আপনি বিভিন্ন সময় সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেন। সর্বশেষ যে বিষয়টি আপনি কাজ করছেন, আপনি মানবিক শিশু শিক্ষা কার্যক্রম নিয়ে কাজ করছেন। আপনার 3 বছরের সন্তানকে আপনি এই কাজে লাগাচ্ছেন, সেটির বিস্তারিত যদি আমাদের বলতেন। আসলে মানবিক শিশু শিক্ষা কার্যক্রমটা আমি হাতে নিয়েছি। আমার ছেলে 2022 সালের 26শে মার্চ স্বাধীনতা দিবসে যেদিন জন্মগ্রহণ করে সেদিনই। তো আমার এটা আগেই একটা প্ল্যান ছিল যে আমি আসলে আমার ছেলে হোক বা মেয়ে হোক, আমি তাকে আমার মতো করে এই মানবিক কাজে তাকে আমি ইনক্লুড করব। তো প্রথম দিন আমি তাকে যখন জন্মগ্রহণ করলো তখন তাকে আমি একটা স্লোগানে একটা কাপড়ে জড়িয়ে নিয়ে আমি ওখানে একটা স্লোগান লিখে নেই যে মানবিক মানুষ হব। তো এই স্লোগানটা আসলে উদ্দেশ্য হলো যে আপনি দেখবেন আমরা আসলে বাচ্চাদেরকে বা একদম শিশুকাল থেকে যদি আমরা বিভিন্ন অভিজাত যে বিষয়গুলো সেগুলো দিকের থেকে না শিখিয়ে তাদেরকে যে মানবিকতার বার্তার যে বিষয়গুলো আছে সেগুলো যদি আমি তাদেরকে শেখানো যায়, তাহলে কিন্তু সে তার জীবনবোধটা শিখতে পারবে। তো আলটিমেটলি আমি কি করলাম যে ওই দিন তাকে জড়িয়ে নিলাম। এরপরে যখন আমি আস্তে আস্তে একদম শিশুকাল থেকে 4 মাস বা 5 মাস বয়স, 6 মাসে যখন তাকে পরিপূর্ণভাবে, আমাদের দেশে যেটা হয় যে মুখে ভাত, সেদিন আমি একটা প্রোগ্রাম করলাম যে অসহায় যে পথ শিশু আছে তাদেরকে খাদ্য বিতরণ কর্মসূচি আমি পালন করি। তো ওই দিন আমি দেখলাম যে সে একদম আপনার অতটুকু 6 মাসের একটা মানে আমার ছেলে, সে একদম নিজের মতো করেই খাবার বিতরণ করছে এরকম একটা। তো আমার এক ইউনিভার্সিটির স্যার বললেন যে উনি আসলে, এই কথাটা আমার মনে পড়ে, তা উনি বললেন যে আসলে ও মানে তোমার এটা নিয়েই আসছে। তো এটা আমার জন্য একটা ব্লেসিং, স্যারের এই মন্তব্যটা। এরপরে থেকে আস্তে আস্তে তাকে আমি এই কাজে নিয়ে আসি। তো বিভিন্ন ঈদে আমরা প্রোগ্রাম করি আমার ছেলেকে নিয়ে, যেখানে ঈদে কোরবানিতে। তো গত ঈদে ঈদ উল ফিতরে আমরা একটা নেই পায়েস বিতরণ করি। সেখানে একদম ভোর রাতে আপনি এই শহরে অনেক মানুষ যারা এই ঈদ উল ফিতর, ঈদ উল আজহা এগুলো যাদেরকে স্পর্শ করে না, তারা আসলে উৎসব কি এটা তারা বুঝতে পারে না। গভীর রাতে ঈদের দিন যদি আপনি চাঁদ রাতেও বের হন 12টা 1টার পরে, দেখবেন যে অনেক মানুষ ফুটপাতে শুয়ে আছে বা রেল লাইনের পাশে শুয়ে আছে বা স্টেশনে, এরকম অসংখ্য মানুষ শুয়ে থাকে। তো আমি এটা প্রতি বছরই করি। আমি একদম ভোর রাতে উঠে আমি আমার সাধ্য মতো, এখানে অনেক মানুষ আমাকে সহযোগিতাও করে, উদ্যোগটা আমি হাতে নেই, পরে তারা আগ্রহী হয়ে আমাকে বলে যে আমরাও আপনার সাথে যুক্ত হতে চাই। তো আমি আসলে ওই ভোর রাতে উঠে আরও আমার সহযোগী আছেন তাদেরকে নিয়ে আমি পায়েস রান্না করি একদম 4টার সময়, এবং ওই পায়েসটা আমি সকালবেলা তাদেরকে ঘুম থেকে তুলে আমি এই কাজটা তাদেরকে বিতরণ করি। তো আলটিমেটলি আমার ছেলে যখন হাঁটা শিখলো বা এই ধরনের এগুলো, তাকেও আমি এই ঈদে আগে ভোর রাতে ঘুম থেকে উঠিয়ে আমি তাকে নিয়ে যাই। তো নিয়ে যাওয়ার পরে সবচেয়ে যে বড় মানে আমার কাছে যেটা হৃদয় বিদারক মনে হয়েছে, তো সে যে ঘুম থেকে তুলতেছে, সে বলতেছে যে ভাইয়া ওঠো। এই জিনিসগুলো কিন্তু আমি তাকে ওইভাবে এর আগে স্পটে নেই, কিন্তু সে যে এই বিষয়টা ধরতে পারছে, তাকে এই যে পথে ঘাটে তাকে অনেকেই এখন যারা এই ধরনের অসহায় মানুষ আছেন তারা বুঝতে পারে, এবং ওইভাবে যে তোলার যে দৃশ্যটা সেটা আসলে আমাকে আবেগতাড়িত করে। এবং এটা আমি বুঝতে পারলাম যে তাকে আসলে আমি কিছুটা হলেও এই অল্প বয়সে আমি তাকে একটা দিতে পেরেছি, একটা বার্তা তার মধ্যে যাচ্ছে। এরপরে এই কোরবানির সময়ও আমি তাকে এই ধরনের আমার যে কোরবানির মাংস সেটা
কিছুটা বিতরণ করলাম। সেখানেও আমি দেখলাম যে দুপুরবেলা তখন এরকম কোরবানির দিন মানুষ, পথ শিশু যারা আছেন, তারা তো আসলে বিভিন্ন কারণে এই পথ শিশু, কারণ এর পিছনেও বিভিন্ন কারণ আছে, তাদের পারিবারিক আদর স্নেহ তারা পায় না, বা বিভিন্ন ইস্যু, এটা অন্য আলোচনা। তো যাই হোক, আমি তাকে এইভাবে যখন খাবার বিতরণ করা শুরু করলাম, তো দেখলাম যে সে এইভাবে, তারা ওই দুপুরবেলা না খেয়েই হয়তো ঘুমোচ্ছে, তাকে তুলে আমি এভাবেই করলাম। আর একটা বিষয় হলো যে সে যখন আমি রাস্তার পাশ থেকে তাকে নিয়ে হেঁটে যাই, তো সে আসলে কাউকে যদি দেখে যে বসে আছে, তার কাছে সে চলে যায়। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এবং চলে গিয়ে তার সাথে সে একটা একটা সম্পর্ক করার যে চেষ্টা, এটা আমি তার কাছ থেকে পাই। সে আমার মানিব্যাগ খুঁজে, মানিব্যাগ থেকে টাকা দিতে হবে, এই বিষয়গুলো তার মধ্যে আমি গ্রো করতে পেরেছি। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, আমি আসলে এই মেসেজটা দিয়ে একটা বার্তা যেটা দিতে চাই, সেটা হলো যে আমাদের যারা বাবা মা আছেন, তারা অবশ্য এই পড়াশোনার দিকে বা এই যাতে আমরা উচ্চাকাঙ্ক্ষার ব্যাপারগুলোই বেশি। তা আপনি এখানে একটা প্রশ্ন আছে যে সে যে অনেক ছোট, সে আসলে বুঝতে পারে কিনা, এটা একটা বিষয়। বুঝতে পারার একটা বিষয়, সে বুঝেও করতে পারে, এটা আমরা তো আর এখনো করি না, বাট তার মধ্যে যেটা করতে হবে, এই জিনিসটা যে আমি একটা দিতে পারছি বা সে যে করছে, এটা আমার জন্য বাবা হিসেবে আমি গর্বিত। আর একটা ব্যাপার হলো যে সে রাস্তার পাশ থেকে যখন হেঁটে যায়, কাউকে, এটা তো বললাম যে দেখলে সে তাদের কাছে চলে যায়, বা ছোট ছোট যে শিশুরা আছে, অসহায় বাচ্চা। আর আমার সবচেয়ে বড় ব্যাপার হলো, এই ছোট বাচ্চাদের প্রতি আমি একটু দুর্বল। রাস্তার পাশে যখন দেখি কোনো অসহায় বাচ্চা বা কোনো অসহায় মানুষ বসে আছে, তখন এটা আমার কাছে একটু খারাপই লাগে। কিছু পারলে করতে পারি, আবার কিছু না পারলে হয়তো দেখে একটু নিজের মধ্যে খারাপ লাগা কাজ করে, তখন চলে যাই আর কি। তো এই মেসেজটাই আমি আসলে অভিভাবকদের দিতে চাই, যে যাতে সে একটা সময় বুঝতে পারে যে আমি এখানে, আর এই বাচ্চাটা এখানে কেন, তার লাইফস্টাইলটা এখানে আসলো কেন, বা সে এভাবে কেন কষ্টে জীবনযাপন করতেছে। তা আমি আসলে তাকে এই মেসেজটা দেওয়ার জন্যই আমার এই কার্যক্রমটা আমি হাতে নিয়েছি আর কি। আপনাকে বিভিন্ন সময় আমরা হাসপাতালে ব্যস্ত থাকতে দেখি, তো রক্ত নিয়ে আপনি কাজ করেন, কি কাজগুলো করছেন একটু বলবেন? রক্ত নিয়ে আসলে আমার কাজ হলো কি, আমার অনেক শুভাকাঙ্ক্ষী যারা, এদের প্রতি আমি কৃতজ্ঞ। আমার এই সামাজিক কাজে তারা আমাকে এতটাই হেল্প করেন যে আমি যাকে চিনি না, বা এরকম মানুষজন, দেখা গেছে আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিই। সোশ্যাল মিডিয়া একটা ভালো পজিটিভ জায়গাও, আমরা অনেকেই এটাকে নেগেটিভ হিসেবে করি। আমি এই আপনার স্টুডিওতে আসার আগে আমি একটা বাচ্চা, তার ডেঙ্গু আক্রান্ত আর কি, যাই হোক সরি, তো তার বাবা সে আইসিইউর সামনে থেকে সরছে না, আমার এলাকার বরগুনাই বাড়ি, তার হলো 20 ভাগ এ নেগেটিভ প্লাজমা প্রয়োজন। তো এটা আসলে কালকে 9টা পর্যন্ত ওর বাবাও জানে না যে কি হবে, আমিও জানতে পারি না আর কি যে কি হচ্ছে। তো আমি ওই বাচ্চাটা একটা হসপিটালে ভর্তি ছিল, ওখান থেকেই যাচ্ছিলাম। ওটা অলৌকিক একটা বিষয়, অলৌকিক বিষয়। পরে আমি আমার এক বড় ভাই সোহেল হাফিজ, তাকে ফোন দেই যে ভাই, ওই ছেলেটা তো এখানে ভর্তি, আপনি নাম্বারটা একটু আমাকে শেয়ার করেন, তা আমি তাহলে দেখা করে যাই। তা ওনারা এর মধ্যে আবার সিএমএসে চলে গেছেন। তো আমি ভাবলাম তাইলে আমি এখান থেকে কাজ শেষ করে আমি একটু ওখানে যাই। তো গিয়ে দেখি যে তার বাবার যে হাহাকার, এখন যে ডেঙ্গুর পরিস্থিতি, সারা বাংলাদেশই ডেঙ্গুর একটা বড় প্রকোপ। তো এই নেগেটিভ ব্লাড, এটা আমি ভাবলাম এটা তো খুব রেয়ার, কিন্তু আমি আরও সম্মিলিত একটা প্রচেষ্টায় তাকে, এটা আমরা আজকে পর্যন্ত প্রায় 12 ভাগ এ নেগেটিভ ব্লাড আমরা ম্যানেজ করতে পেরেছি। এবং তার যে মানুষের যে আগ্রহ, আপনি দেখছেন যে আমাকে যে ফোন দেওয়ার যে একটা বিষয় আছে, তারা কিন্তু আগ্রহ করেই ফোন দেয়। আমার আসলে বার্তাটা হলো যে বাচ্চা মানুষ তো, এই জন্য আমার একটু খারাপ লাগে আর কি, যে আমারও তো ছোট বাচ্চা, এখানে যে কেউ আমরা বিপদে পড়তে পারি। তো যখন আমি হাসপাতালে রোগী নিয়ে যাই, বা এই ধরনের মানুষ আমাকে বলে, যেমন কয়েকদিন আগে বারডেমে এক সে ওখানে স্টাফ বলে যে স্যার, এটা আসলে সবার কাছে আসে না, আপনার জন্য একটা আশীর্বাদ। তো অনেক মানুষকে ওপেন হার্ট, তারপরে যখন আপনাকে এই ধরনের আইসিইউতে থাকে, তো এটা আমার জন্য খুব কষ্টকর। অনেক সময় অনেক শক্তভাবেই তাদের যেই সন্তান আছে তাদেরকে বুঝাইতে হয়। আমি আমার বন্ধুদের প্রতি কৃতজ্ঞ। আমার কলেজের, নর্ডাম কলেজের অনেক বন্ধুরা এখানে ডাক্তার হিসেবে আছেন, এমার্জেন্সি তাদের আমি হেল্প নেই, যে আমার যদি এই ধরনের প্রয়োজন হয় বা গরিব অসহায় মানুষ হয়, তখন আমি চেষ্টা করি। তো এই যে মানুষের প্রচেষ্টা দেখেন, আমার আছে যে একযোগে একসাথে চাইলেই সম্ভব। এই নেগেটিভ ব্লাডটা হসপিটালের লোকজনও তারা অবাক হয়ে গেছেন যে এক রাতের মধ্যে কিভাবে 12 ভাগ
এই মানে প্লাজমা এখানে এইভাবে রেডি হলো আর কি। আরো 8 ব্যাগ আমার হাতেও আছে এখন। তো এটা একটা বড় বার্তা, এবং সোশ্যাল মিডিয়া হলো এটার বড় একটা প্ল্যাটফর্মে। আমরা বলি যে ছবি তুলে কেন দিলাম, এই বাচ্চাটার ওই একটা ছবি আছে, ওই ছবিটাই মানুষের মনে একটা ইয়ে করছে আর কি। এই কারণে আসলে কিন্তু ছবিরও প্রয়োজন আছে, যে আমরা অনেক সময় এটাকে অ্যাভয়েড করি বা কেন ছবি তুলবো, এই বিষয়গুলো যাতে আমরা ইয়ে না করি, এবং সোশ্যাল মিডিয়াকে আমরা যাতে এভাবে পজিটিভলি ব্যবহার করি। এটা একটা বড় ধরনের স্ট্রেংথ আছে আর কি, যেটা দিয়ে মানুষের উপকারে নিয়ে আসা যায়।